দর্শক দেখুন, চট্টগ্রামে আইনজীবী হত্যা, চিন্ময় সহ ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র মানে চার্জশিট করে দেওয়া হয়েছে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পরে ওনাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে একটা গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলে এক আইনজীবীর হত্যা হয়েছিল, কিন্তু চিন্ময় প্রভু আন্ডার কাস্টডি উনি কিন্তু ছিলেন, পুলিশ কাস্টডিতে। উনি কিন্তু ফ্রি ছিলেন না। ওনাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল বা নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন একটা গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলে একজন আইনজীবী মারা গিয়েছিলেন। তো সেটাকে নিয়ে আইনজীবী হত্যা মামলা হয়েছিল। সেই হত্যা মামলাতে চিন্ময় প্রভুরও নামটা জড়ানো হয়েছিল এবং তার নামে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই বলা হচ্ছে। যে উনি নাকি উস্কানি দিয়েছেন, ওনার ইঙ্গিতে উস্কানিতে এই ঘটনা ঘটেছে, ফলে ওনার নামটাও এখানে থাকবে, উনিও দোষী, এটা বলা হয়েছে। তো ফলে বুঝতেই পারছেন কি হতে চলেছে। তার মানে চিন্ময় প্রভুকে কি এবার ফাঁসি দেওয়া হবে, মেরে ফেলা হবে? চিন্ময় প্রভু সহ আরো যাদেরকে ধরা হয়েছে, অন্যরা তো ফ্রি ছিলেন, তারা কিন্তু আন্ডার কাস্টডি ছিলেন না। তো একজন মানুষ যদি কোথাও গ্রেপ্তার হয়ে থাকেন, তাকে যদি আদালতে নিয়ে যাওয়া হয়, তার মানে উনি পুলিশ কাস্টডির মধ্যে রয়েছেন। তো তিনি কি করে নতুন মামলাতে অভিযুক্ত হতে পারেন? তার নাম কি করে মামলাতে যুক্ত হতে পারে? দর্শক বলুন তো আমাকে, এ কি দেশ রে ভাই, কি আইন ওখানে? আমি এটা নিয়ে আগেও দিয়েছি যে ভারতবর্ষে এরকম কোনো স্কোপ নেই যে কাউকে গ্রেপ্তার করা হলো, তারপরে কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনাতে তার নাম উস্কানি বা কোনোভাবে যুক্ত করা যায় বলে। কারণ কোনো মানুষকে যখন কোনো কেসে গ্রেপ্তার করা হয়, তখন কিন্তু আন্ডার কাস্টডি, পুলিশের দায়িত্ব তাকে ঠিকঠাক রাখা। আর পুলিশ কাস্টডিতে থেকে যদি কেউ নতুন কোনো ঘটনা ঘটাতে পারেন, তাহলে তো পুলিশের দোষ। পুলিশ তাহলে তাকে কি করে রেখেছিল? যে তিনি আন্ডার কাস্টডির মধ্যে থেকেও তিনি উস্কানি দিতে পারছেন, প্ল্যান করতে পারছেন, ছক কষতে পারছেন। তাহলে তো পুলিশ কর্তৃপক্ষের দায় তো এটা, যে পুলিশ এমন ভাবে রেখেছিল যে একজন অপরাধীকে ধরার পরেও তার অপরাধ কাজকর্ম বন্ধ করতে পারেনি। তার মানে কি পুলিশ? তাহলে তো পুলিশের যিনি দায়িত্বে ছিলেন চিন্ময় প্রভুকে কাস্টডিতে নিয়ে আদালতে নিয়ে যাওয়া নিয়ে আসা, তার তো সবার আগে তাকে সবার আগে জেলে বন্দি করা উচিত। যে আপনি একজন আসামিকে এমন ভাবে নিয়ে গেছেন যে সেই আসামি আপনার কাস্টডির বিষয়টাকে এড়িয়ে আবার নতুন করে ঘটনা ঘটিয়ে দিয়েছেন। তাহলে আপনি কি দায়িত্ব পালন করেছেন ল অ্যান্ড অর্ডার? তার মানে আপনি দায়িত্ব পালন করেননি, আপনি ব্যর্থ, বা আপনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হবে। তাহলে তো অ্যাটলিস্ট পুলিশের বিরুদ্ধে, যেমন ইনাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে, অ্যাটলিস্ট পুলিশের বিরুদ্ধে অন্তত পক্ষে অনিচ্ছাকৃত হত্যা মামলাটা দেওয়া উচিত। দিয়েছে কি পুলিশ নিজের নামে কি দিয়েছে কেসটা, বা আদালত কি বলেছে? আমি জানি না ভাই, কি আইন চলছে বাংলাদেশে, নতুন নাকি বাংলাদেশ, কি আইন যে চালাচ্ছেন ডক্টর ইউনূস, যে একজন মানুষ কাস্টডির মধ্যে রয়েছেন। আমি অন্যদের কথা বলছি না, চিন্ময় প্রভুর কথা বলছি, এই জন্য যেহেতু উনি কাস্টডিতে ছিলেন বলে আমরা সবাই জানি। তো কাস্টডিতে থাকাকালীন তারপর কোনো ঘটনা ঘটছে, আদালত চত্বরে কোনো ঘটনা ঘটছে, কোনো আইনজীবী হয়তো মারা গেছেন, তার দায়, তার কেসের বিষয়ে চিন্ময় প্রভুকে কি করে যুক্ত করা যায়? আমি আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো, যে আমি বুঝে উঠতে পারছি না এ কোন দেশি আইন। আমি ভারতবর্ষে গর্বের সঙ্গে বলতে পারি এই ধরনের ঘটনা ভারতবর্ষে ঘটে না। আর ভারতবর্ষে কেন, কোনো দেশেই ঘটার কথা নয়, কারণ মিনিমাম একটা সিস্টেম থাকতে হবে। তো যদি চিন্ময় প্রভু ওখানে দোষী হয়ে থাকেন, অভিযুক্ত হয়ে থাকেন, তাহলে আবারও বলছি, পুলিশের যার দায়িত্বে বিষয়টা ছিল ওই আদালতে নিয়ে যাওয়া নিয়ে আসা, তাহলে সেই পুলিশ অফিসার বা তার সঙ্গে যারা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, কর্তব্যে গাফিলতির জন্য বা সামাল দিতে না পারার জন্য, বা তিনি ঢিলেমি দিয়েছেন, বা তিনি হয়তো এর মধ্যে যুক্ত। তখন তা না হলে কি করে চিন্ময় প্রভুকে ওই উস্কানি দিয়ে এই কাজটা মানে মানে করালেন? তার মানে তিনিও হয়তো চেয়েছিলেন। ফলে পুলিশ অফিসারের বিরুদ্ধেও এই মামলাতে কেস হওয়া উচিত, বা তার নামও যুক্ত হওয়া উচিত। হয়েছে কি? আবারও বলছি, হয়েছে কি?
আমি জানি না কি চলছে চিন্ময় প্রভুর বিরুদ্ধে। আসলে অন্যদের ব্যাপারে যতটা না ব্যাপার, আমি যেটা বুঝতে পারছি যে চিন্ময় প্রভুর বিরুদ্ধে সব থেকে বেশি ব্যবস্থা নেওয়াটা যেন ওখানে জরুরি হয়ে পড়েছে ডক্টর ইউনূসের। সেই জন্য নানান সব মামলা ট্যাগের পর ট্যাগ করা হচ্ছে। 5টা না 6টা মামলা করা হয়েছে, শুধু হত্যা মামলা না, পুলিশের কাজে বাধা, পুলিশকে আঘাত করা ইত্যাদি আরো সব মামলা দেওয়া হয়েছে। 5 থেকে 6টা মামলা, অনেককে অ্যারেস্ট করা হয়েছে। তো এইসব করা হয়েছে, চিন্ময় প্রভুর নামেও সব কেস ট্যাগ করা হয়েছে। উনি তো প্রথম যে কেসটা, যে কেসে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, সেটাও একটা অদ্ভুত কেস। নিশ্চয়ই তো আপনারা জানেন, আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিই, বা যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই। যখন একটা প্রোগ্রাম চলছিল চিন্ময় প্রভুদের, ওখানে যারা সংখ্যালঘু রয়েছেন অর্থাৎ সনাতনী হিন্দু, তারা অনেক বঞ্চনার শিকার হয়ে থাকেন। তো তাদের কয়েকটা দফা দাবি ছিল, 8 দফা। সেই দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়ে সরব হচ্ছিলেন। চিন্ময় প্রভু একজন মানে আয়োজকের ভূমিকায় ছিলেন, বা বক্তা, উদ্যোগী বক্তা হিসেবে ছিলেন। তো একটা আয়োজন করা হয়েছিল প্রোগ্রাম। তো সেই আয়োজন করাকে কেন্দ্র করে যা হয় আর কি, ফ্ল্যাগ ফেস্টুন এসব লাগানো হয় রাস্তাতে। তো সেসব হয়েছিল। তো অভিযোগ হয়ে গেল হঠাৎ করে ঘটনার বেশ কয়েকদিন পরে, যে চিন্ময় প্রভুরা যে আয়োজন করেছিলেন সেখানে তাদের দলীয় গেরুয়া পতাকা, বাংলাদেশের যে জাতীয় পতাকা, তার উপরে বেঁধে দিয়েছেন। এটা অন্যায়। ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, অসম্মান করা হয়েছে, শাস্তি চাই। চিন্ময় প্রভু সহ 19 জনের নামে মামলা ঠুকে দেওয়া হয়েছিল। একজন নেতা বিএনপির, তিনি মামলা ঠুকে দিয়েছিলেন। পরে আবার সেই নেতাকে নাকি বহিষ্কারও করেছিল দল, কিন্তু তাকে বহিষ্কার করা হলেও মামলা কিন্তু ছিল, এবং সেই মামলাতে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল। অথচ চিন্ময় প্রভুর সঙ্গে ওই মানে পতাকা বাঁধাবাঁধির কোনো ব্যাপারই ছিল না। দেখুন, চিন্ময় প্রভু একজন বক্তা হতে পারেন, খানিকটা আয়োজকের ভূমিকায় পালন, কিন্তু রাস্তাঘাটে পতাকা যারা বেঁধেছেন, আদৌ ওই ঘটনা ঘটেছে কিনা সেটা একটা প্রশ্নের ছিল। আদৌ কি ওটা কোনো ঘটেছে? তো কোনো ভিডিও তো সামনে আসেনি যে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা বেঁধে দেওয়া হয়েছে। আর ওখানে এই কথা বলা হচ্ছে, ওখানে জাতীয় পতাকার উপরে ওই মানে উর্দুতে আরবিতে লেখা কত ধর্মীয় পতাকা উড়ে। আমি তো সেই ভিডিও দেখেছি। কই, সেক্ষেত্রে তো মামলা হয় না, সেক্ষেত্রে তো মামলা হয় না। মানে উর্দু আরবিতে লেখা কত স্লোগান, কত কিছু জাতীয় পতাকার উপরে বা আরো কিছু সব ধর্মীয় ব্যাপার লিখে দিয়ে টাঙিয়ে দেওয়া হয়, তখন তো মামলা হয় না। তাহলে মুসলমানের লোকেরা এসব করতে পারেন। আর গেরুয়া পতাকা উড়েছে বলে, আবারও বলছি, আদৌ উড়েছে কিনা, বাধা হয়েছিল কিনা, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু তাতে কেস দিয়ে দেওয়া হয়েছে। তাও চিন্ময় প্রভু তো ওখানে থাকছিলেন না, তার থাকার কথাও না। ধরুন রাস্তাঘাটে কোথায় কি পতাকা পাচ্ছেন, কর্মীরা কেউ বেঁধে থাকতে পারেন, সেটা কি তার, তিনি কি সব জায়গায় ঘুরে ঘুরে বেঁধেছেন? কিন্তু তার সত্ত্বেও তাকে মূল আসামি করে মামলা ঠুকে দেওয়া হয়েছিল, এবং সেই মামলা অবাঞ্ছিত একটা ব্যাপার, ভিত্তিহীন কার্যত, সে তাতেই তাকে গ্রেপ্তার করে বন্দি রাখা হয়েছিল। তারপর কি হচ্ছিল, দিনের পর দিন চলে যায়, মামলার মানে হিয়ারিং হয় না। প্রথম থেকে উঠেছিল, ওঠার পরে ওই যে মামলা হয়ে গেল, মানে আবার ওই কাণ্ড ঘটে গেল, আইনজীবীর সঙ্গে গন্ডগোল, সব কে কোথায় কি করিয়েছেন, কারা অ্যাকচুয়ালি করিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে, কারা কোনখান থেকে কি সব করিয়েছেন, করিয়ে দোষ চাপানো। তো এইসব হয়ে গেল, একটা ঘটনা ঘটেছিল। তো তারপরে তার আদালতে হিয়ারিং সে অর্থে হতো না, ব্যাপারটা আরো উচ্চ আদালতে গড়ালো, হিয়ারিং হতো না, কখনো বিচারপতির শরীর খারাপ, কখনো এই সে করে করে বেশ কয়েকটা মাস চলে গেল। তারপর একটা ব্যবস্থা হলো, এবং সেখানে জামিনটা অবশেষে হয়েছিল। জামিনটা হয়ে গেছিল ওই মামলাতে, অতদিন বেশ কয়েকটা মাস, 5-6 মাস জামিনটা হয়েছিল অবশেষে। কিন্তু তাতেও তাকে ছাড়া হয়নি, জামিন হয়ে গেল। তখনও নতুন কোনো কেস ট্যাগ করা হয়নি, কিন্তু জামিন হয়ে যাওয়ার খবর পেয়ে খবরটা ছড়িয়ে গেল। এবার যা হয়, খবরটা ছড়িয়ে যেতেই ওখানকার মোল্লারা বিশেষ করে সব লাফিয়ে লাফিয়ে ওঠার চেষ্টা করলেন, কি করে জামিন হলো, চিন্ময় প্রভুকে ছাড়া চলবে না, ছাড়লে আমরা এই করবো সেই করবো বলে সোশ্যাল মিডিয়াতে বিরাট ঝড় তুললেন। আর সেই ঝড়ের পরই আমাদের আশঙ্কা ছিল আবার নতুন করে কোনো ফাঁদ তৈরি করা হয়। তাই হলো, পরে নতুন কেস ট্যাগের বিষয়টা সামনে এলো, সেটাকে নিয়ে প্রেয়ার করা হলো আদালতে যে আমরা নতুন আরো কেস পেয়েছি, ট্যাগ করতে চাই, সুতরাং আটকাতে হবে। আটকানো হলো, সেই প্রেয়ার গ্রহণ হলো আদালতে, আটকানো হলো, আবার কাস্টডিতে দিয়ে দেওয়া হলো। সেই তো চলছে বিষয়টা, একটার পর একটা কেস ট্যাগ করা। এখন শুনছি চার্জশিট করে দেওয়া হয়েছে আইনজীবী হত্যা মামলাতে, যার সঙ্গে কোনো যুক্ত হওয়ার কোনো জায়গায় থাকার কথা না চিন্ময় প্রভুর, যেহেতু উনি কাস্টডির মধ্যে ছিলেন। উনি কিন্তু ফ্রি থাকাকালীন ঘটনা ঘটেনি, আগের ঘটনা না। মানুষ অ্যারেস্ট হয়ে গেলে নতুন কোনো মামলায় কেউ যুক্ত হতে পারে না, আগের ঘটনাতে যুক্ত করা যেতে পারে।
এই যে আমি আমি নিজের কথা বলছি, আমি তো আমাকে তো এখানকার সরকার তো ভুলভাবে মানে আমার মুখ বন্ধ করার জন্য অ্যারেস্ট করেছিল। এই সরকার করেছিল ভুলভাল কেস দিয়ে, ধরে রাখতে পারেনি। আমার আমার সঙ্গে এই একই ব্যাপারটা হয়েছিল। আমার নামে অতীতে আরো সব কেস করে রাখা হয়েছিল পর পর, যে ধরবে একবার, তারপরে পর পর একটা জামিন হবে আর একটা ট্যাগ করবো, একটা জামিন হবে আর একটা ট্যাগ করবো। এইভাবে আমাকে 5 থেকে 6টা কেসে ট্যাগ করেছিল, পুরনো সব কেস। আমি জানতামই না কোথায় সব কেস হয়ে রয়েছিল। কিন্তু পরপর কেস ট্যাগ করে আমার বন্দি দশা হয়তো বাড়ানো হয়েছিল, কিন্তু একটা কেস এরকম কিছু ট্যাগ করতে পারেনি আমার অ্যারেস্টের পরে কোনো ঘটনার, কারণ সেটা করা যায় না, সেটা করতে পারেনি। তো আমাকে ট্যাগ করে করে চেষ্টা করেছিল আটকে রাখার, কিন্তু একটা সময় তো নতুন কেসে ট্যাগ করতে পারেনি, ফলে আর পারলো না, আমাকে ছাড়তে বাধ্য হয়েছিল। এবং কলকাতা হাইকোর্ট বিরাট অর্ডারও করেছিল, যারা জানেন তারা তো জানেন। কিন্তু আবারও বলছি, আমাকে ওখানে ভুল মামলাতে কেস করা হয়েছিল, কারণ এখানকার সরকার তো আর এক। এই সরকারকে তো ওই বাংলাদেশের যে সরকারটা চলছে, তুল্যমূল্য তো এখন বিচারও ওনাকে করছেন। তো ভুলভাল কেস দিয়ে মানুষকে জব্দ করা, মুখ বন্ধ করা, এখানেও এই সরকার, ভারত সরকার কিন্তু মানে আমি তাদেরকে ওইভাবে বলবো না, কিন্তু এখানকার রাজ্যের সরকার তারা কিন্তু এই টাইপের। তবুও বলবো, এত কিছু করার পরেও ভারতবর্ষের আইনে এইরকম কোনো বিধান নেই যে কাউকে অ্যারেস্ট করার পরে নতুন কোনো কেসে, মানে পরবর্তী কোনো ঘটনার কেসে তাকে ট্যাগ করে তাকে আটকে রাখা, এইরকম নেই, যেটা আমরা বাংলাদেশে দেখছি। অদ্ভুত আইন, অদ্ভুত আইন রে ভাই। তো যাই হোক, এখন চার্জশিট করে দেওয়া হয়েছে, এখন তো আজ ছাড়ার তো কোনো গল্প আছে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। চার্জশিট হয়ে গেছে যেটা বলা হচ্ছে। তো তাহলে কি এবার চিন্ময় প্রভুকে ফাঁসি দেওয়া হবে নাকি, মেরে ফেলা হবে পুরোপুরি? জানি না কবে বিচার শেষ হবে, প্রথমত কতদিন বন্দি থাকতে হবে, তারপরে কি হবে জানি না, মানে ফাঁসি শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হবে কিনা, উস্কানি ইত্যাদি বলে, বা যাবজ্জীবন বা কিছু, জানি না কি হবে শেষ পর্যন্ত। খুব অবাক লাগছে, মানুষটির কি দোষ ছিল আমি তো এখনো খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র একটা ধর্মীয় ব্যাপার, একটা অংশকে শান্ত রাখার জন্য একটা মানুষকে জাস্ট বন্দি করে রাখা হচ্ছে, যাতে মৌলবী মোল্লারা যাতে রেগে না যান আমাদের উপরে। হয়তো ওনারাই ওনাদের সম্পদ, ওনারাই সম্পদ, একে আটকে রাখা মানে ওদেরকে ঐক্যবদ্ধ করে রাখা যাবে, আর একে ছেড়ে দিলে তাহলে মুশকিল আছে, ওরা আবার ঝাঁপিয়ে পড়বে, তাহলে আমার আবার গদি উল্টে যাবে। হয়তো ইউনূস সেই ভয় পাচ্ছেন, সেই জন্য মুখে বড় বড় কথা বলেন, অথচ চোখের সামনে একটু নিরপেক্ষ দৃষ্টিতে দেখলেই বোঝা যাবে যে এই মানুষটির সঙ্গে পুরোপুরি অবিচার করা হচ্ছে, কিন্তু তিনি মুক্তি দেওয়ার ব্যবস্থা করছেন না। সরকার পক্ষ সব সময় তাকে আটকানোর চেষ্টা করেছে, এখন আবার চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে, ফলে কি দাঁড়াবে বিষয়টা জানি না। তবে এটুকু বুঝতে পারছি, চিন্ময় প্রভুর কপালে আরো অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। দুর্ভাগ্যের সেটা, সেটা দুর্ভাগ্যের, অদ্ভুত ব্যাপার। দর্শক বলবেন, খুব খারাপ খবর এই মুহূর্তে বলতে পারি। আর আমি জানি না, এত কিছু চলছে, এত অনিয়ম বেনিয়ম চলছে, যে ট্রাম্প নির্বাচনের আগে খুব বড় বড় কথা বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প যেসব হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশের কথা উল্লেখ করে অনেক সব পোস্ট করেছিলেন, আমি থাকলে এইসব হতো না, আমি ক্ষমতায় এলে এইসব হবে না। তো উনি তো ক্ষমতাতে তো এসছেন, ক্ষমতায় এসে তো আবার শুনছি মানে পররাষ্ট্রমন্ত্রী ওখানকার, তিনি নাকি আবার ফোন করে কি সব যোগাযোগ করেছেন বাংলাদেশের সঙ্গে। এটা হচ্ছেটা কি? শুধু কি বিজনেসটা হয়ে গেলে সব হয়ে গেল? খুব তো মানবিকতা, মানুষের অধিকার, এইসব নিয়ে তো কথা বলা হয়। হ্যাঁ, আমি জোর গলায় কথাটা বলছি, যেহেতু আপনি অনেক কথা বলেছিলেন ভোটের সময়, আপনার ভোটের সময়। তো বাংলাদেশে সে আপনার ভোটের আগে থেকে যে নির্যাতন চলছে, এই যে ধরে রাখা, আটকে রাখা, কি করেছেন এখন পর্যন্ত হিন্দুদের জন্য? এত বড় বড় সব কথা বলার পরে আমি জানি না এই মানুষটিকেও মানে কেমন লাগছে ডোনাল্ড ট্রাম্পকে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, কি হতে পারে পরিস্থিতি, অবশ্যই দর্শক বলবেন। নতুন নতুন যেসব ঘটনা আসছে বাংলাদেশ থেকে হিন্দু নির্যাতনের, আবারও মাঝখানটা খানিকটা খবর আসা বন্ধ হয়ে গেছিল, আবার যেসব একের পর এক ঘটনা আসছে, জানি না ভোট পর্যন্ত আরো কত কি ঘটনা ঘটবে। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।